মাসের শেষে পেনশন বা এমআইএস এর উপর ডিপেন্ড করে, তার পক্ষ কি সম্ভব এতটা বিয়ার করা? আজকে এখানে আমার একটা অন্য বক্তব্য আছে, এবং সেটা 2026 বলে আজকে নয়, এই ঘটনাটা ঘটছে বহুদিন ধরে। এবং আমাদের সোশ্যাল সিকিউরিটি আজকেও বলবো, স্পেশালি ওল্ড এজের কনটেক্সটে আমাদের নতুনভাবে ভাবতে হবে। এবং যখন আমরা বিকশিত ভারতের কথা বলছি, কারণ ধরা যাক 2004 বা 2005 কেউ রিটায়ার করেছেন, হ্যাঁ, তিনি প্রাইভেট সেক্টরে চাকরি করতেন, এবার একটা লামসাম টাকা নিয়ে তিনি রিটায়ার করেছেন। এবার ওভার টাইম আমি কি দেখছি, আমি দেখছি যে ইনফ্লেশন হয়েছে। ইনফ্লেশন তো হয়েছে 2005 থেকে, আজ আমরা ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল, ঠিক আছে, কিন্তু 2005 থেকে 2026 তো বেড়েছে, বেড়েছে, কিছু করার নেই, সেটা হবেই, সব দেশে হচ্ছে, হবেই। এটা ছাড়া আমাদের ইন্টারেস্ট রেট তো কমছে। ইন্টারেস্ট রেট ব্যাংকের সে যা এফডির ইন্টারেস্ট রেট পেতো 9%, 10%, সেটা আজকে সে সিনিয়র সিটিজেন হয়ে হয়তো 7% পাচ্ছে। সুতরাং ইনফ্লেশন যদি 3 গুণ বেড়ে থাকে আর তার ইন্টারেস্ট রেট যদি কমে গিয়ে থাকে, তার অ্যাকচুয়াল পারচেসিং পাওয়ারটা কমে গেছে একদম। তো এই সিচুয়েশনে আজকে, অথচ যে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, তার তো ডিএর সাথে সাথে তার পেনশন বেড়েই চলেছে, সেটা সুতরাং তার ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টটা হয়েই যাচ্ছে, প্রাইভেট সেক্টরে সেটা হচ্ছে না। এবার আমাকে যদি আজকে হেলদি এজিং এবং ডিসেন্ট লিভিং এই দুটো বজায় রাখতে হয়, এবং 2047-এ যদি আমাকে সত্যি বিকশিত ভারতের কথা ভাবতে হয়, এটা বুঝতে হবে যে বিকশিত ভারত শুধু পার ক্যাপিটা জিডিপি এবং ডেভেলপড নেশন পার ক্যাপিটা জিডিপি দিয়ে ডিটারমিন্ড হবে না। ডেভেলপড নেশনের একটা বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে সোশ্যাল সিকিউরিটি। সুতরাং ওই সোশ্যাল সিকিউরিটি এবং ইকুইটি প্রিন্সিপাল না আনলে আমরা কিন্তু বিকশিত ভারত এবং ডেভেলপড নেশন হব না। তো এই কথাটা কিন্তু আমাদের মাথায় রেখেই চলতে হবে, এবং তার জন্য একটা সোশ্যাল সিকিউরিটি ফান্ড 2045 থেকে 50-কে মাথায় রেখে নতুন করে ডিজাইন করা দরকার। একদম। আর্যর কাছে যাব। আর্য, আমরা দেখলাম যেটা আজকের বাজেটে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে অনেকগুলো ইপস অ্যান্ড বাটস ছিল, সেটা অনেকটা আজকে হালকা করা হয়েছে, অনেক ট্যাক্স এগুলোকে করা হয়েছে। কিন্তু আমরা একটা বিষয় আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ব্রেন ড্রেন। সেটা কি ব্রেন ড্রেনকে আরো বেশি করে ইন্সপায়ার করবে না? এই যে বিদেশে পড়াশোনা করতে গেলে যদি আমার খরচটা কম হয়, ট্যাক্সগুলো যদি কমে যায়, সেক্ষেত্রে মাইগ্রেশন থিওরিতে আমরা যখন ডেটা দিয়ে দেখি, দেখা গেছে যে ব্রেন ড্রেন জিনিসটা সবসময় হয় না। কি হচ্ছে, ধরুন আপনি একজন ছাত্র, সে কলেজ থেকে বেরোলো, সে বিদেশে একটা বেশি অ্যাট্রাকটিভ চাকরি পাচ্ছে, তার বেশি মাইনে, তার বেটার লাইফস্টাইল, তো সে সেখানে গেল। এবার ধরুন সে সেখানে নিজের 25 থেকে 50 বছর বয়স অবধি রইল, আর জীবনের লাস্ট 10 বছর যেটা এখানে কাজ করবে, সেটা ইন্ডিয়াতে ফিরে এলো। এবার সেটাতে কী হচ্ছে, সেটাতে অনেকটা নলেজ গেইনস আসছে, সে সেখান থেকে টেকনিক্যাল নো হাউটা আনছে। ধরুন একজন যদি কোনো একটা ফ্যাক্টরিতে গিয়ে, আমি মানে লো স্কিল লেবারে বলছি, যে একজন ইউএর ফ্যাক্টরিতে গিয়ে কাজ করলো 10 বছর, কিন্তু সে জানতে পারছে যে সেখানে কী করে সেই কাজটা বেশি প্রোডাক্টিভভাবে, বেশি এফিশিয়েন্টভাবে করা যায়। তো সেই ডিফিউশনটা হয়, নলেজ ডিফিউশন জিনিসটা হয়। প্লাস যেটা আমরা ওআরএফের কাজেও করেছি, যেটা আমরা বলতে চাইছি, যে যারা কর্মচারী আর যারা ভারতীয় যারা বিদেশে আছে, তাদের জন্য একটা লাইফ সাইকেল পাথওয়ে তৈরি করা দরকার আমাদের। যে আপনারা যাচ্ছেন, বিদেশে আছেন, কাজ করুন, ঠিক আছে, কিন্তু সেটেল হয়ে যাতে ইন্ডিয়াতে আসে, যাতে সেই ক্রিডেন্সিয়ালসগুলো, সে সেখানে যে এক্সপিরিয়েন্সটা গেইন করেছে, সেটা যাতে ইন্ডিয়াতে এসে অ্যাপ্লাই করা যায় আর ব্রেন গেইন হয় এফেক্টিভলি, ওই জিনিসটা আমরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবার চেষ্টা করছি, যেটাতে গভর্নমেন্ট আর প্রাইভেট সেক্টরের একটা পার্টনারশিপ দরকার হবে। এবং ইউ ইন্ডিয়া এফটি এর মধ্যেও কিন্তু এটা রয়েছে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন এখন একটা ডেডিকেটেড অফিস করছে যাতে এই ধরনের মুভমেন্টটা ও দেশে হতে পারে। কারণ ওদেরটা তো ওয়ার্কফোর্সটা তো ওদের কমে যাচ্ছে দিনকে দিন, না, যে ওয়ার্কিং এজ পপুলেশনটা, তখন ওদের কোথা থেকে নিতে হবে এই হিউম্যান ক্যাপিটালটা? এই ভারতবর্ষ বা এই ধরনের দেশ থেকে নিতে হবে। তো তারাই যদি এখানে ফিরে আসে, তখন তো তারা এক্সট্রা এনহান্স নলেজ, এনহান্স টেকনিক্যাল নোহাউ নিয়ে আসছে। তো সেটা তাদের কিভাবে আনতে হবে, এইটাকে আমাদের ভাবতে হবে, এই লাইফ সাইকেলটাকে, মানে উল্টো দিক থেকে ভাবতে হবে, সেটা আপনি বলছেন। একটা জিনিস আমরা মিস করে গেলাম এই আলোচনা করতে করতে, আমরা 7 সিস্টার্স নিয়ে আলোচনা করেছিলাম প্রি বাজেট ডিসকাশন, এবং সেখানে পূর্ব ভারতকে উন্নত করার দিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে, এবং একটা করিডর তৈরি করার কথা বলা হয়েছে, এবং কালচারাল আপলিফমেন্টের জন্য বেশ কিছু কথা কিন্তু বলা হয়েছে। এইটা কিভাবে উন্নত করবে, এটাকে আপনি কিভাবে দেখছেন, মানে কি অ্যাসপেক্টটা কি? এটা আমি ঠিক আগেও যেটা বলেছিলাম, আবার সেটাকেই আমি রিপিট করছি, এবং বাজেটের পরিপ্রেক্ষিতে করছি। সেটা হচ্ছে যে করিডোরটার কথা বলা হচ্ছে, এখানে বলা হলো কালচার, ট্যুরিজম, এই সমস্ত এই কথাগুলো ব্যবহৃত হয়েছে, যার জন্য এখানে কালচার, ট্যুরিজম এই জিনিসগুলো কোথায় থাকবে? একটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল, রিলিজিয়াস, এবং এই জায়গাগুলো থাকবে। আর একটা হচ্ছে সেটা ন্যাচারাল ক্যাপিটাল বা ন্যাচারাল রিসোর্স,
সেই ট্যুরিজম মানে নেচার ট্যুরিজমের জায়গাটা থাকবে, ইকো ট্যুরিজম, নেচার ট্যুরিজম, কারণ একটা ম্যাসিভ প্রাকৃতিক সৌন্দর্য তো আমরা নর্থ ইস্টেও দেখতে পাই, সুতরাং সেই ট্যুরিজম পোটেনশিয়ালটাও আছে। তো এবার এই দুটোকে যদি আমাকে এই কালচারাল ক্যাপিটালটাকে যদি এক্সপ্লয়েট করতে হয় এবং ন্যাচারাল ক্যাপিটালটাকে এক্সপ্লয়েট করতে হয়, তাহলে আমার লাগবে হিউম্যান ক্যাপিটাল, আমার লাগবে ফিজিক্যাল ক্যাপিটাল বা কানেক্টিভিটি। ঠিক। সুতরাং হিউম্যান ক্যাপিটালটা এখানে আনতে হবে, যেখানে আমাদের ইউথটা রয়েছে তাদের সেইটাতে ট্রেন করতে হবে, সেটা ওদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি খুলে দেবে, তাদের ওদের ইন্টারন্যাশনাল এক্সপোজার খুলে দেবে, কারণ ইন্টারন্যাশনাল ট্যুরিজম তৈরি হবে। তাদের বিদেশে পাঠিয়ে ট্রেন করতে হবে, তারা যাতে ওখানেও দেখে কী ঘটনা ঘটছে, তাদের এদেশেও ট্রেন করতে হবে, নিজের কালচারাল রুটস সম্বন্ধে ট্রেন করতে হবে। এছাড়া হচ্ছে ফিজিক্যাল কানেক্টিভিটি, যেটা নিয়ে চিন্তাভাবনা বহুদিন ধরে হচ্ছে এবং কিভাবে সেটাকে আরও এনহান্স করা যায়। কিন্তু সেখানে তো একটা রাজনৈতিক অস্থিরতা রয়েছে, সেটা কাটবে কি? এই সিকিউরিটি একটা কনসার্ন থাকে, সিকিউরিটি কনসার্ন থাকে। আজকে মণিপুরে আমরা জানি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। এছাড়া মানে এই স্পেশালি মাইগ্রেশন একটা তো ইস্যু বটেই। তো সেইখানে আমরা এই চারটে ফ্যাক্টরকে কখনোই একসাথে ন্যাচারাল ক্যাপিটাল, ফিজিক্যাল ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল কখনোই ডেভেলপমেন্টের পথ নিতে পারে না যদি না গভর্নেন্স আসপেক্টটা আমরা অ্যাড্রেস করতে পারি, অর্থাৎ সিকিউরিটি কনসার্নটা। তো সেখানে সিকিউরিটিটা ডেফিনেটলি একটা বড় কনসার্ন এবং সেটাকে অ্যাড্রেস করতে হবে নর্থ ইস্টে। চেষ্টা হয়েছে, প্রচুর চেষ্টা হয়েছেও অনেকটা, আসামে অনেক চেষ্টা হচ্ছে, চারিদিকেই অনেক চেষ্টা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আবার উল্টো জিনিসটাও দেখা যায় যে যেখানে ডেভেলপমেন্ট হয়েছে সেখানে সিকিউরিটিটা অনেক ক্ষেত্রে অ্যাড্রেসড হয়েছে, ফিজিক্যাল কানেক্টিভিটি ডেভেলপড হয়েছে, সেখানে ডিফেন্স এবং সিকিউরিটি আরেকটু সুবিধাজনকভাবে মুভ করতে পেরেছে। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এই সিকিউরিটির কনসার্নসগুলো অ্যাড্রেস হয়েছে, তখন সেটা আরও বেশি ডেভেলপমেন্টে হেল্প করেছে। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি এই বাজেটে একটা অ্যাটেম্প্ট তো ডেফিনেটলি দেখছি, যে যখন আমি দেখছি যে বুলেট ট্রেনের মুভমেন্ট যে টু শিলিগুড়ি, সেইটা ডেফিনেটলি একটা অ্যাটেম্প্ট, এবং শিলিগুড়ি থেকে যে মুভমেন্টটা হতে পারে টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট। আর নর্থ ইস্ট হচ্ছে আমার গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া, একদম এইটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং ব্রডার বিমস্টেক বা বে অফ বেঙ্গল রিজন, সাউথ ইস্ট এশিয়া। বেল্ট রোড ইনিশিয়েটিভের কথা বলি, তার সঙ্গেও কিন্তু এই করিডোরগুলো জুড়ে যাচ্ছে। বেল্ট রোড ইনিশিয়েটিভে তো আমরা আগেই একটা কোল্ড শোল্ডার দিয়ে দিয়েছি, আমরা যাব না তার মধ্যে, এবং খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি চায়নাকে। তো সেটা এখন দুটো প্যারালাল জায়গা আছে। এখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যখন চায়না এসে, চায়না প্রথমে তো ভেবেছিল এখানে যে করিডোরটা করবে সেটা হচ্ছে BCIM ইকোনমিক করিডোর, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার ইকোনমিক করিডোর। তো সেই সময়তেই 2014 কথা বলছি, 14 শেষ 15 শুরু, সেই সময়তে আমরা তো সেটাতে যাইনি। আমরা তখন বলেছিলাম BBIN ইকোনমিক করিডোর, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল ইকোনমিক করিডোর। তো সেটার তো মোটর ভেহিকলস এগ্রিমেন্ট সাইন্ড হয়, তারপরে এগোয়নি কথাটা।